তুমি যদি বাজেটের এই ছোট্ট টপিকটা আজকে শেষ করে ফেলতে পারো, তুমি বিশ্বাস করো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অলরেডি তুমি 1 নাম্বার কিন্তু কমন পেয়ে যাবে। বাজেট থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়। আজকে তোমাদেরকে বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিব, সেখান থেকে তোমার সবগুলো বিশ্ববিদ্যালয়ে তুমি 1 নাম্বার 100% কমন পাবে। তো চলো আমরা সবার প্রথমে এক নজরে 2026-27 অর্থ বছরের বাজেটটা দেখে নিই। এই যে আমাদের বাজেটটা প্রকাশ হয়েছে সেটাকে বলা হয় দেশের 55তম বাজেট। আর যদি তুমি সেটাকে অন্তর্বর্তীকালীন বাজেট সহ হিসেব করো তাহলে সেটা হবে আমাদের 56তম বাজেট। অন্তর্বর্তীকালীন বাজেট কি? অন্তর্বর্তীকালীন সরকার যখন স্বল্প সময়ে স্বল্প পরিমাণ কোনো বাজেট পেশ করে সেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন বাজেট। বাংলাদেশের ইতিহাসে 1996-97 অর্থ বছরে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছিল শুধুমাত্র। তারপরে বাজেটের শিরোনাম, আমাদের এই বছর যে বাজেট পেশ করা হয়েছে সেটার কিন্তু একটা শিরোনাম রয়েছে, গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তারপর বাজেট উত্থাপন, আমাদের যে বাজেট রয়েছে সেটা পেশ করা হয়েছে 11ই জুন 2026, আর বাজেটটা হচ্ছে সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থাৎ তোমাকে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে বাজেট উত্থাপন, বাজেট পাস আর বাজেট কার্যকর তিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। উত্থাপন মানে বাজেটটা যখন অর্থমন্ত্রী সংসদে পেশ করে সেটাকে বলা হয় হচ্ছে বাজেট উত্থাপন, আর বাজেট পাস মানে হচ্ছে যখন বাজেটটা সংসদে উত্থাপন করে সংসদের সকল সদস্যরা সেটাকে যদি অনুমোদন দেয় সেটাকে বলা হয় হচ্ছে বাজেট পাস। আর এই বাজেটটা প্রতি বছরের 30শে জুন সংসদে পাস হয়। আর বাজেটটা কার্যকর হয় হচ্ছে জুলাইয়ের 1 তারিখ হতে জুনের 30 তারিখ পর্যন্ত, যার কারণে জুলাইয়ের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত বলা হয় আমাদের অর্থ বছর। তারপরের টপিকগুলো যদি আমরা দেখি, মোট বাজেটের আকার, দেশের ইতিহাসে এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাজেট। বাজেটের পরিমাণ হচ্ছে তোমার 9,38,000 কোটি টাকা, যা হচ্ছে আমাদের দেশের মোট জিডিপির 13.7%। আমাদের দেশের মোট জিডিপি কত ভাইয়া? আমাদের দেশের মোট জিডিপি হচ্ছে $501 বিলিয়ন। আর এই বাজেটে সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 6,95,000 কোটি টাকা। আমাদের বাজেট হচ্ছে তোমার 9,38,000 কোটি টাকা, আর সরকার শুধুমাত্র আয় করবে 6,95,000 কোটি টাকা। তাহলে যে টাকাটা বাকি থাকবে সেটার পরিমাণ হচ্ছে তোমার 2,43,000 কোটি টাকা। অর্থাৎ আমাদের এই বাজেটে ঘাটতি হচ্ছে তোমার 2,43,000 কোটি টাকা। যেহেতু আমাদের বাজেটে ঘাটতি আছে সেজন্য আমাদের এই বাজেটের নাম হচ্ছে কি বাজেট? ঘাটতি বাজেট। আর বাংলাদেশের ইতিহাসে তোমার সবসময় ঘাটতি বাজেট কিন্তু পাশ করা হয়। তারপরে দেখো, আমাদের যেহেতু বাজেটে একটা বিশাল বড় ঘাটতি রয়েছে, তো এই ঘাটতি সরকার মেটানোর জন্য কি করবে? সরকার হচ্ছে দুইটা পদ্ধতি অবলম্বন করবে। একটা হচ্ছে তোমার বিদেশ থেকে ঋণ নেবে, আর একটা হচ্ছে দেশীয় উৎস থেকে ঋণ নেবে। তো বিদেশ থেকে যেই পরিমাণ ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে তার পরিমাণ হচ্ছে 1,09,850 কোটি টাকা। এটা হচ্ছে সরকার বিদেশ থেকে ঋণ নেবে। আর দেশীয় যে ঋণ, দেশের দুইটা জায়গা থেকে সরকার ঋণ নেয়। একটা হচ্ছে সরকার সরাসরি ব্যাংক থেকে ঋণ নেবে, ব্যাংক থেকে যে পরিমাণ ঋণটা নেবে তার পরিমাণ হচ্ছে তোমার 1,12,000 কোটি টাকা। তারপর আরেকটা উপায়ে সরকার ঋণ নেওয়ার প্রস্তাব করেছে, সেটা হচ্ছে সঞ্চয়পত্র থেকে সরকার ঋণ নেবে, সেটার পরিমাণ হচ্ছে তোমার 15,000 কোটি টাকা। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো অথবা VBS এর তথ্য অনুযায়ী আমাদের দেশের মোট জিডিপি বা বর্তমান যে জিডিপি সেটার পরিমাণ হচ্ছে তোমার $501 বিলিয়ন। দেশের মোট জিডিপি মানে হচ্ছে আমাদের দেশে যেই পরিমাণ পণ্য উৎপাদন করা হয় বা যে পরিমাণ সম্পদ আছে তা সব একসাথে যোগ করার পরে যেই পরিমাণ অর্থ হয় সেটাকে বলা হয় দেশের মোট দেশজ উৎপাদন বা হচ্ছে জিডিপি। আর বর্তমানে আমাদের জিডিপি যে হারে বাড়তেছে বা যে হারে প্রবৃদ্ধি পাচ্ছে সেটার হার হচ্ছে তোমার 4.14%, কিন্তু এই অর্থ বছরে সরকার সেটা বাড়িয়ে সেটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 6.5%। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে যে জিডিপি প্রবৃদ্ধির হার বা হচ্ছে লক্ষ্যমাত্রা সরকার কত পার্সেন্ট নির্ধারণ করেছে। 2026-27 অর্থ বছরে সরকার চিন্তা করেছে যে 4.14 থেকে সরকার এটাকে বাড়িয়ে কততে নিবে? 6.5% লক্ষ্যমাত্রায় নিবে। ঠিক আছে। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতির হার, বর্তমানে আমাদের মুদ্রাস্ফীতির হার হচ্ছে তোমার 9.42%। এটাকে সরকার কমাবে, কমিয়ে কত পার্সেন্টে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 7.5%। খুবই গুরুত্বপূর্ণ এটা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। দুইটা প্রশ্ন তোমাকে খুব ভালো করে পড়তে হবে, একটা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির হার, আরেকটা হচ্ছে তোমার মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা যেটা সরকার নির্ধারণ করেছে এই বাজেটে। তারপরে আমাদের মাথাপিছু আয়,
তোমার মাথাপিছু আয়টা খুব ভালো করে মনে রাখবা, কারণ এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। মাথাপিছু আয় হচ্ছে $3020, অর্থাৎ একটা বছরে একটা মানুষ অ্যাভারেজ কত টাকা আয় করে বাংলাদেশের একটা মানুষ, সেটা হচ্ছে কত, $3020। এটা থেকে আসার সম্ভাবনা 90%-এরও কি বেশি। তারপরে বাজেটে কোন খাতে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, বাজেটে সবচেয়ে বেশি যে খাতে বরাদ্দ দেওয়া হয় তুমি সেই খাতটা তোমাকে ভালো করে পড়তে হবে। তার পাশাপাশি শিক্ষা খাতে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এর পাশাপাশি হচ্ছে তোমার চিকিৎসা খাতে আর হচ্ছে প্রতিরক্ষা খাতে। এই 4-5টা খাত তোমার মনে রাখলেই চলবে, এর বাইরে থেকে তোমার একটা প্রশ্ন কি আসবে না। তো দেখো, সবার বেশি বা সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে তোমার জনপ্রশাসন ও সাধারণ সেবা খাতে। এইটার পরিমাণ হচ্ছে তোমার 18.74%। এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তোমার 99%। এটা খুব ভালো করে নোট করে রাখবা, অ্যাডমিশনের আগে একবার রিভিশন দিবা, ইনশাল্লাহ এখান থেকে তোমার প্রশ্ন কিন্তু একটা কমন চলে আসবে। তারপরে তোমাকে পড়তে হবে শিক্ষা ও প্রযুক্তি খাতে কত পার্সেন্ট বরাদ্দ দিয়েছে। প্রায় 14.62% বরাদ্দ দিয়েছে হচ্ছে তোমার শিক্ষা খাতে। শিক্ষা খাতের পর তোমার প্রতিরক্ষা খাতে সরকার কত পার্সেন্ট বাজেট বরাদ্দ দিয়েছে সেটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 4.51%। খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। করমুক্ত আয়সীমা বলতে বোঝায় তুমি কত টাকা পর্যন্ত ইনকাম করলে সরকারকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। বাংলাদেশে করমুক্ত আয়সীমা বিগত সময় ছিল হচ্ছে 3,50,000 টাকা, অর্থাৎ বছরে যদি তুমি 3,50,000 টাকা ইনকাম করো তাহলে তোমাকে কোনো ট্যাক্স দেওয়া লাগতো না। কিন্তু বর্তমানে সেটা 25,000 টাকা বাড়িয়ে কত করা হয়েছে, 3,75,000 টাকা। অর্থাৎ তোমার ইনকাম যদি বছরে 3,75,000 টাকা হয়, তোমাকে কোনো ট্যাক্স বা কর সরকারকে দেওয়া লাগবে না। কিন্তু তোমার ইনকাম যদি হয় 3,75,001 টাকা, তাহলে কিন্তু তোমাকে সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে যদি তুমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হও। কিন্তু যদি তুমি নারী হও বা হচ্ছে 65 বছরের ঊর্ধ্বে হও, তাহলে কিন্তু তোমার সেই পরিমাণটা বেড়ে যাবে কত, 4,25,000-এ দাঁড়াবে। তারপরে হচ্ছে তোমার প্রতিবন্ধী ব্যক্তি বা তৃতীয় লিঙ্গের যারা আছে তাদের জন্য সেই পরিমাণটা হচ্ছে তোমার 5,00,000 টাকা। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা আর হচ্ছে গ্যাজেটেড জুলাই যোদ্ধা, অর্থাৎ আগে যারা হচ্ছে তোমার মুক্তিযোদ্ধা ছিল আর এখন যারা হচ্ছে তোমার নতুন করে জুলাই যোদ্ধা হয়েছে, সনদ পেয়েছে, তাদের জন্য সেই পরিমাণটা কত, 5,25,000 টাকায়। 26-27 অর্থ বছরের বাজেট, এটাকে কিন্তু আরেকটা বাজেটও বলা হয়, সেটা হচ্ছে গ্রিন বাজেট। গ্রিন বাজেট বলার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি সেটা মোকাবেলা করার জন্য এই সরকার আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা কি হাতে নিয়েছে, যার কারণে এটাকে কি বলা হয়, সবুজ কর্মসংস্থান। কারণ যখন হচ্ছে 25 কোটি গাছ লাগানো হবে, তখন গাছ থেকে ফলমূল হবে, গাছ থেকে হচ্ছে কাঠ হবে, সেটার কারণে যে কর্মসংস্থান হবে সেটাকে বলা হয় কি সবুজ কর্মসংস্থান বা গ্রিন জবস। খুবই গুরুত্বপূর্ণ, তুমি 99% ধরে রাখো, এখান থেকে তোমার একটা প্রশ্ন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, এখান থেকে তোমার 100% একটা প্রশ্ন আসবে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কিন্তু ট্রেড লাইসেন্স করা লাগে, আর আগে এই ট্রেড লাইসেন্সের মেয়াদ ছিল তোমার 1 বছর, অর্থাৎ প্রতি অর্থ বছরের সাথে সাথে তাদেরকে ট্রেড লাইসেন্সটা নবায়ন করা লাগতো। কিন্তু এই অর্থ বছরে সেই ট্রেড লাইসেন্সের মেয়াদ 1 বছর থেকে বাড়িয়ে করা হয়েছে তোমার 5 বছরে, অর্থাৎ তুমি একবার ট্রেড লাইসেন্স করলে তোমাকে 5 বছর পর্যন্ত কোনো নবায়ন করা লাগবে না, একবারে 5 বছরের পরে করবে। তারপরে হচ্ছে রপ্তানি খাতে করের ছাড়। আগে পোশাক খাত সহ অন্যান্য অনেক খাতে তোমার রপ্তানির উপরে 10%-এরও বেশি কি ছিল, কর ছিল, কিন্তু বর্তমান সময়ে সেটা 10% থেকে নামিয়ে 5%-এ নিয়ে এসেছে। আর যাদের হচ্ছে তোমাদের পিডিএফটা দরকার, সবাই হচ্ছে আমাদের কমেন্টে যে ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সবাই পিডিএফটা কালেক্ট করে নিবে। ঠিক